আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলী হোসেন, আর আজকে চূড়ান্ত সাজেশন গণিত বিষয়ের। আজকে নতুন একটা নয়, একটা অধ্যায়, দুইটা অধ্যায়, এবং দুইটা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় যেটা, এবং দ্বিতীয় অধ্যায়ে 2.1, 2.2 প্রশ্নমালা। আমাদের টার্গেট হচ্ছে 3টি সৃজনশীল। এই 3টি সৃজনশীলের মধ্যে আজকে হবে প্রথম সৃজনশীল, যেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে 3টি সৃজনশীল আমরা আইডেন্টিফাই করেছি, সেই 3টি সৃজনশীল হচ্ছে শুধু এসএসসি 2K25, অর্থাৎ 2025 এসএসসি ব্যাচ আপনাদের জন্য এই 3টি সৃজনশীল। ইনশাল্লাহ আমরা ধারণা রাখছি এই 3টি সৃজনশীল এর নিয়মের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্ন, ইনশাল্লাহ আমরা আশা রাখি আর কি। তো দেখা যাক আজকে এই 3টি টার্গেট, যে 3টি সৃজনশীল আমরা টার্গেট করছি, সেই 3টি সৃজনশীলের মধ্যে প্রথম সৃজনশীলটা হচ্ছে এইটা। তো আমরা এই প্রথম সৃজনশীল এমনভাবে অ্যারেঞ্জ করেছি যে অন্ততপক্ষে এই প্রথম সৃজনশীল থেকে বা যে নিয়মগুলো আমি করাবো, এই নিয়মগুলোর মধ্য থেকে আমি আশা রাখি যে ইনশাল্লাহ আমরা যে 3টি টার্গেট দিব বা এই 3টি সৃজনশীল করব, এই 3টি সৃজনশীলের মধ্যে আমরা এই যে 1 এবং 2 নম্বর অধ্যায়ে যে সৃজনশীল আসবে, ইনশাল্লাহ আমরা আশা রাখতে পারবো। তো যাই হোক, দেখি যে প্রথম সৃজনশীলে কি বলে। দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n such that x স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4 এবং x কিউব ইজ লেস দেন 100। তো যাই হোক, প্রশ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক নাম্বার বলছে a ইউনিয়ন b মাইনাস সি। তো আমরা পর্যায়ক্রমে আমরা এই সমাধানগুলো করব, আমরা একটু ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি বারবারই বলছি যে আমার এই সৃজনশীলগুলো একদম যে হুবহু আসবে সেটা নয়, হয়তো এই নিয়মের মধ্য থেকে আসবে, আমি আশা রাখি। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রশ্নের সমাধানে। তো যেহেতু এখানে এ ইউনিয়ন বি মাইনাস সি বলছে, তার মানে এখানে এ বি এবং সি এই 3টি সেটকে প্রথমে আপনাকে কি করতে হবে। এখানে দেখেন এ আছে, এর দেখেন সুনির্দিষ্ট কোনো উপাদান দেওয়া নাই, বাট বি এর সুনির্দিষ্ট উপাদান দেওয়া আছে। দেখেন বি সেটের একটা উপাদান হচ্ছে এ, আরেকটা ই, আরেকটা এফ, একটা জি। আর সি সেটে দেখেন এখানেও কিন্তু সুনির্দিষ্ট কোনো উপাদান দেওয়া নেই, শুধুমাত্র একটা শর্ত দেওয়া আছে। তো আমরা ভালোভাবেই জানি যদি কোনো সেটের সুনির্দিষ্ট উপাদান না দিয়ে শুধু শর্ত দেওয়া থাকে, তাহলে সেই সেটটাকে বলি যে সেই সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আছে। তো আমাদের যেটা কাজ হবে এই যে এ এবং সিকে সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে নিয়ে যাওয়া। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের এই ক নাম্বারের অ্যান্সারে। তো আমরা ক এর সমাধান করব প্রথমে। ক, এখন খেয়াল করে দেখেন তো এখানে কয়ে কি বলছে। কয়ে বলছে এ ইউনিয়ন বি মাইনাস সি। তার মানে আপনাকে এখানে এ এবং সিকে প্রথমে কিসে প্রকাশ করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, প্রথমে এ সেটটি লিখেন এ। তো এই সেটে কি আছে দেখেন তো, এই সেটে বলছে আপনি বারবার এগুলো একটু লাউডলি পড়বেন। এক্স বিলংস টু এন। বিলংস টু এন মানে কি, এক্স হচ্ছে এন এর অন্তর্ভুক্ত, সাজ দ্যাট যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4 এবং এক্স কিউব ইজ লেস দেন 100 হয়। তাহলে এই সেটটি দেখার পর আপনার দরকার হচ্ছে কি যে এইটাকে আপনি কোথায় বা কোন প্রক্রিয়ায় নিয়ে যাবেন, তালিকা পদ্ধতিতে প্রকাশ করবেন। তাহলে এই সেটটি দেখার পর আপনার প্রথম যে চিন্তাটা আসবে যে আপনি এই সেটটিতে কি বলছেন। এই সেটটিতে যে এক্স অথবা যদি ওয়াই থাকে অথবা যদি জেড থাকে, যেটাই থাকুক না কেন, এইটা দ্বারা বোঝাবে যে উপাদানগুলো। তার মানে সেটের উপাদানগুলো, হ্যাঁ, উপাদানগুলো কিসের অন্তর্ভুক্ত হবে, এন এর অন্তর্ভুক্ত হবে। এন মানে কি, স্বাভাবিক সংখ্যা। তাহলে উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এই দেখেন, স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, সংখ্যার অন্তর্ভুক্ত। ওকে, তাহলে আমরা এইটুকুর ব্যাখ্যা পেয়ে গেলাম। এক্স বিলংস টু এন, এইটুকু মানে হচ্ছে যে উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, যেখানে যেন ওই যে সাজ দ্যাট, যেখানে বা যেন এই যে সাজ দ্যাট, তার মানে এই পর্যন্ত আপনি অ্যান্সারটা পেয়ে গেলেন। যেখানে উপাদানগুলোর বর্গ হবে, দেখেন এক্স স্কোয়ার মানে কি, উপাদানগুলোর বর্গ, তাই না। যেখানে উপাদানগুলোর বর্গ, এই যে উপাদানগুলোর কি বর্গ, বর্গ, কারণ কোনো কিছুর মাথার উপর 2 মানে আপনি জানেন যে ওটার বর্গ। তাহলে উপাদানগুলোর বর্গটা 4 এর সমান বা 4 অপেক্ষা বড়।
ওকে, তাহলে আপনি কি করছেন, এইটাকে নিয়ে ব্যাখ্যা করলেন এইটুকুকে। মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ না করতে পারলে আপনি সেটের কোনো অঙ্কই সমাধান করতে পারবেন না। সুতরাং এই সেট গঠন থেকে তালিকা পদ্ধতি ভালোভাবে আপনি আয়ত্ত করেন, এবং আয়ত্ত করার প্রধান যে হাতিয়ার সেটা হচ্ছে আপনাকে প্রথমে বুঝতে হবে, প্রত্যেকটি লাইন বুঝতে হবে। তাহলে দেখেন, আমরা প্রথম অংশ ব্যাখ্যা করলাম, আমরা এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4 এটা ব্যাখ্যা করেছি, এবং তাহলে এটা হলো উপাদানগুলোর বর্গ 4 এর সমান বা 4 অপেক্ষা বড়, এবং আবার বলছে আমরা এটার ব্যাখ্যা করব, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে যে উপাদানগুলোর ঘন, তাহলে আপনি আবার লিখেন যে উপাদানগুলোর ঘন, কোনো কিছু মাথার উপর 2 মানে কি ওটার কিউব বা ঘন, তাই না? তাহলে উপাদানগুলোর ঘন 100 অপেক্ষা ছোট। ব্যাস, আপনি এটা আপনার অঙ্কে করার দরকার নাই, আপনি শুধুমাত্র এটা ব্যাখ্যা করবেন, নিজে নিজে ব্যাখ্যা করবেন, ব্যাস। কারণ আপনাকে যখন এখানে এই ক নাম্বারের অ্যান্সার দিচ্ছে বা খ নাম্বারে এটা যদি দেয়, তাহলে আপনি এইগুলো করতে করতে, হ্যাঁ, যদি ক নাম্বারে শুধু বলে যে কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, তখন আপনি হয়তো বা একটু বড় করে লিখতে পারবেন। বাট যদি খ নাম্বার বা গ নাম্বারে দেয় এই ধরনের প্রশ্নগুলো, তখন তো তালিকা পদ্ধতিটা আপনাকে খসড়া আকারে লিখতে হতে পারে। তো সেই ক্ষেত্রে এইগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে দেখেন তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা জিনিস এখানে ক্যালকুলেশন করে নিতে পারি। যেহেতু আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তাহলে ক্যালকুলেশন কিভাবে করব, যে এখানে দেখেন আমরা এক্স মানে কি, এক্স মানে উপাদানগুলো বোঝাতে, জানা? তো উপাদানগুলো কি বলছে যে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কোনটা? তো আমরা ভালোভাবেই জানি যে স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তো এর মধ্যে কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, ঠিক আছে, ডট ডট ডট, এইভাবে এইগুলো আছে। এখন বিষয়টা হচ্ছে আপনি একবার এক্স এর মান 1 বসান, একবার 2 বসান। ওরা তো স্বাভাবিক সংখ্যা বলেছে, কোনো নির্দিষ্ট স্বাভাবিক সংখ্যার কথা উল্লেখ করেনি। তাহলে আপনি একবার এক্স এর মান 1 বসান, একবার 2 বসান, দিয়ে আপনি এই যে দুইটি শর্ত আছে, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4, এক্স কিউব ইজ লেস দেন 100, এই দুইটি শর্ত আপনি ফিল আপ করেন। যে মানের জন্য এই দুটি শর্ত পূরণ হবে সেই মানগুলোই হবে এ সেটের উপাদান। বিষয়টা কেমন দেখেন, যদি আমরা এই যে এক্স এর মান 1 ধরি, যে এক্স এর মান হচ্ছে 1 ধরে নিলাম, তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে আমাদের প্রথম শর্ত দেখেন, প্রথম শর্ত কি বলছে, এক্স স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ারের ক্ষেত্রে আপনি এক্স এর মান ধরেছেন 1, তার মানে 1 এর মাথার উপর 2 দিচ্ছেন। তো 1 এর মাথার উপর 2 মানে কি, 1 এর মাথার উপর কোটি যদি দেন, তারপর উত্তর হবে কত, 1, তাই না? তো আপনার শর্তটা কি ছিল, আপনার শর্তটা ভুলে গেলে চলবে না। আপনার শর্ত ছিল এই যে এক্স স্কোয়ারের বর্গের মানটা হবে 4-এর চাইতে বড় বা 4-এর সমান। এবার বলেন তো এক্স স্কোয়ারের বর্গের মান কত পেলেন আপনি, 1 পেয়েছেন। তো এই 1 এইটা 4-এর চাইতে কি বড় হতে পারে অথবা 4-এর সমান হতে পারে? অবশ্যই নয়। তাহলে কি হচ্ছে, এই যে শর্তটা, এটা শর্ত মানে হচ্ছে যে বড় অথবা সমান কার চাইতে, 4-এর চাইতে। তো এই যে শর্তটা, এটা কি এই পালন করলো না, তার মানে এইটা হচ্ছে আপনি এই শর্তবিহীনভাবে এসেছে। ওকে, আবার এই দিকের অর্থাৎ আমার এই শর্ত তো পালন করলো না, আমরা দেখি পরের শর্তটা, এবং পরের শর্তে কি বলছে আমাকে, পরের শর্তে আমাকে বলছে এই দেখেন এক্স কিউব ইজ লেস দেন 100। তার মানে আপনাকে কি বলছে যে এক্স কিউবের মানটা আপনাকে বের করতে বলছে। তো এক্স কিউব, যেহেতু এক্স এর মান 1 ধরেছেন, 1 এর মাথার উপর এবার 3 দেন, তো 3 হলে কত হবে, 1 হবে, তাই না? তো এখানে আপনার শর্তটা কি ছিল, দ্বিতীয় শর্ত ছিল এরকম যে এক্স কিউব ইজ লেস দেন 100। এইবার দেখেন এক্স কিউব অর্থাৎ উপাদানগুলোর ঘনের মানটা কত আসছে, দেখেন তো 1 আসছে। তো এই মানটা, এক্স কিউবের মানটা, এটা কি 100 অপেক্ষা ছোট নয়? দেখেন 100 চাইতে ছোট, তার মানে এটা ঠিক আছে, তার মানে আপনি এটাকে কেটে দিতে পারেন না। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে এই যে 1, এইটা আপনার উপাদান হবে কি না, আপনার গ্রহণযোগ্য মান হবে কিনা, মানে আপনার এই যে এ সেটের উপাদান হতে পারবে না পারবে না। তো এ সেটের উপাদান সেটাই হবে যে উপাদানটা এই প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত উভয় শর্তকে মেনে চলবে। তাহলে দেখেন তো এই 1 উপাদানটি প্রথম শর্তকে মানেনি, কিন্তু দ্বিতীয় শর্তকে ঠিকই মেনেছে। তার মানে এই যে প্রথম যে এক্স এর মান 1, এইটা কিন্তু এ সেটের উপাদান হতে পারবে না। ওকে, তাহলে এবার আমরা কি করব, এক্স এর মান 2 ধরে করে দেখি। 2 হলে কি হবে, এক্স স্কোয়ার সমান হচ্ছে 2 এর মাথার উপর 2 মানে কত, 4। এই দেখেন 4। এবার আপনি খেয়াল করেন এই যে এক্স স্কোয়ারের যে মানটা 4 আসলো, তো এই 4 মানটা দেখেন তো 4 এর চাইতে কি বড়, 4 কিন্তু 4 এর চাইতে বড় নয়। এই যে অথবা সমান দিয়েছে না, তার মানে 4 হচ্ছে 4 এর সমান, তার মানে আপনার এই যে এই শর্তটা সে কিন্তু ফিল আপ করছে।
ব্যাস, এবার এখানে আপনি রাইট দিতে পারেন, অর্থাৎ এই কিন্তু শর্তটা ফিল আপ করলো। দেখেন এক্স স্কোয়ারের বর্গের মান কত পেয়েছিলেন আপনি? এই যে 4 পেয়েছিলেন। এই 4 মানটা হচ্ছে 4-এর চাইতে বড় না হলেও 4-এর সমান। এবং দ্বিতীয় শর্তে চলে যান, এক্স এর মান যেহেতু 2, তার মাথার উপর 3 দেন। তো 2 এর মাথার উপর 3 মানে আমরা জানি 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এইখানে দেখেন তো এই 8 মানটা 100 অপেক্ষা ছোট নয়? অবশ্যই ছোট। তার মানে দেখেন এখানে যখন আপনি এই যে 2 নিয়েছেন, এক্স এর মান যখন 2 নিলেন, তখন এই এক্স এর মান 2 এর জন্য প্রথম শর্তটাও ফিল আপ হয়ে গেল, আবার দ্বিতীয় শর্তটাও পূর্ণ হয়ে গেছে। তার মানে আপনার এ সেটের উপাদান কিন্তু এখানে এক্স ইকুয়াল টু 2 হতে পারবে। এই যে এ সেটের উপাদানটা, এ সেটের উপাদান এক্স ইকুয়াল টু 2 হতে পারবে, কারণ এক্স ইকুয়াল টু 2 এর কারণে প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত দুইটি শর্তই ফিল আপ করেছে। ওকে, তার মানে আমরা আরেকটু আগে দেখি, এক্স এর মান 3 হলে এখন প্রশ্ন হলো যে কত দূর পর্যন্ত আমরা নিয়ে যাবো, আপনি নিজে বুঝতে পারবেন। দেখেন আবার দেখেন এক্স এর মান যদি আপনি 3 দেন, এইখানে এক্স এর জায়গায় আপনি 3 বসায় দেন, তার মাথার উপর 2, তো 3 এর মাথার উপর 2 মানে 3 3 9। খেয়াল করে দেখেন তো এই 9 4-এর চাইতে কি বড় বা 4-এর সমান? অবশ্যই 4-এর চাইতে 9 বড়। 4 এবং 9-এর মধ্যে কি বড়? 9 বড় না? তার মানে এই যে শর্তটা, এই যে শর্তটা হতে হবে যে 4-এর চাইতে, এই মানগুলো এক্স স্কোয়ারের মানগুলো 4-এর চাইতে বড় হতে হবে বা 4-এর সমান হতে হবে। তো এখানে তো 4-এর চাইতে বড়, সুতরাং এটা ফিল আপ করেছে। এবং আবার আপনি এই যে দ্বিতীয় শর্তটাতে মানটা বসিয়ে দেখেন, অর্থাৎ 3 তার মাথার উপর কিউব, 3 3 9, 3 9 27। এইটা দেখেন তো এটাও তো 100 চাইতে ছোট, অর্থাৎ এক্স কিউব এর মানটি 27, যেটা কি 100 চাইতে ছোট। তার মানে এটাও কিন্তু দেখেন দুটি শর্তকে ফিল আপ করেছে। ওকে, তার মানে আমার একটা উপাদান 2 পেলাম আর একটা উপাদান 3 পেলাম, যেটা দুইটা শর্তকে ফিল আপ করছে। আবার এক্স এর মান আপনি 4 দেন, তো তাহলে 4 হলে এক্স স্কোয়ারের মানটা কি হবে? এক্স স্কোয়ারের মান হবে যে 4 এর মাথার উপর 2, তার মানে 4 4 16। এই দেখেন 16 এই 4-এর চাইতে বড় নয়? তার মানে আপনি প্রথম শর্তের দিকে খেয়াল করে দেখেন তো, আপনার শুধুমাত্র 1-এর ক্ষেত্রে প্রথম শর্তটা ফিল আপ হয়নি। কেন বলেন তো? কারণ দেখেন এক্স স্কোয়ার এর মানটা 1 ছিল, শুধু 1। এই 1 কখনোই 4-এর চাইতে বড় অথবা 4-এর সমান হতে পারবে না। কিন্তু যখন আপনি 2 ধরে নিলেন, তখনই কিন্তু এক্স স্কোয়ারের মানটা 4 চলে আসছে এবং সেটা 4-এর সমান হয়ে যাচ্ছে। এবার 2-এর চাইতে যত বড় মান আপনি নিতে থাকবেন, এই প্রথম শর্তটা কিন্তু ফিল আপ হতেই থাকবে। কারণ দেখেন 3 যখন নিচ্ছেন তখন 9 হচ্ছে, 4 নিচ্ছেন তখন 16 হচ্ছে, 5 নিলে 25 হবে। এইভাবে কিন্তু এক্স স্কোয়ারের মানগুলো বাড়তেই থাকবে, যেটা 4-এর চাইতে অবশ্যই বড় হবে। তার মানে আপনার প্রথম শর্ত নিয়ে কিন্তু আর চিন্তা নেই। আপনি প্রথম শর্তে শুধুমাত্র এই যে 1 হবে না, বাকি 2 3 4 5 6 7 এই সব মানের জন্য অন্তত প্রথম শর্ত যেটি, এই যে প্রথম শর্ত যেটি এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4, এইটি কিন্তু সঠিক হচ্ছে। ভালো কথা। এবার দেখেন দ্বিতীয় শর্তের ক্ষেত্রে কোনগুলো সঠিক হবে আর কোনগুলো কত দূর পর্যন্ত মানটা যেতে পারবে। দেখেন তো এখানে এক্স কিউব দেন, এখানে 4 এর মাথার উপর কিউব। এখন 4 গুলো 4 বার কয়বার আছে? 4 গুলো 3 বার আছে, ঠিক আছে? তাহলে 4 4 16, 4 16 64। এই দেখেন 64, এটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে। দেখেন 64 এই মানটা 100 চাইতে ছোট নয়? অবশ্যই 100 চাইতে ছোট। তার মানে আপনি 2 3 4 এই তিনটি মানই কিন্তু পেয়ে গেলেন, যেটা দুটা শর্তকে ফিল আপ করেছে। এইবার আপনি এক্স এর মান 5 দেখেন। এবার এক্স এর মান যখন 5 নিয়ে আসবেন, তখন কি হবে? এইখানে 5 এর মাথার উপর 2, তার মানে 25। এই 25 অবশ্যই 4-এর চাইতে বড়, অবশ্যই এটা প্রথম শর্ত ফিল আপ করেছে। এবং আপনার এক্স এর কিউব করেন, তাহলে এখানে 5 এর মাথার উপর কিউব মানে 5 গুলো 3 বার আছে, তাহলে 5 5 25, 5 25 125। এই দেখেন 125। এইবার বলেন এই 125 এবং এই যে 100, এই শর্তটার ভেতরে দেখেন 125 হচ্ছে এক্স কিউবের মান, এই যে 100, এই শর্তটাকে ফিল আপ করলো। অর্থাৎ 100 এইটা বড় হতে পারবে 125-এর? আপনারা ভালোভাবে জানেন এই যে এই চিহ্নটার এই দিকটা যেদিকে থাকবে সেটা বড় হয় সাধারণত। তো এখানে কি 100 বড় হতে পারবে? অবশ্যই পারবে না। সুতরাং এই যে শর্তটা ছিল, এই যে এই শর্তটা যে এক্স কিউবের মানটা 100 চাইতে কি হতে হবে? ছোট হতে হবে, যেটা এই যে এই তিনটি মানের ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন এক্স কিউবের মানটা 100 চাইতে ছোট, এটা তিনটি বা এই 4টি মানের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, বাট এইটার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। এই জন্য আপনি কি করবেন? কেটে দিবেন। অর্থাৎ ইজ নট লেস দ্যান 125 ইজ নট লেস দ্যান 100। ওকে, তার মানে এখন আপনি যদি 5-এর চাইতে বড় যে মানই নেন না কেন, প্রথম শর্ত ফিল আপ করলেও দ্বিতীয় শর্ত কিন্তু আর ফিল আপ করবে না। তার মানে আপনি এইখানে এই উপাদানগুলো কি কি উপাদান পেলেন? আপনি উপাদান পেলেন 2, যার কারণে দুটি মানই শর্ত ফিল আপ করেছে। তারপরে আপনি উপাদান পেলেন 3, তারপরে আপনি পেলেন 4। সুতরাং এখানে এ সেটের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো আপনি কি পেয়ে গেলেন? 2 3 4 পেয়ে গেলেন।
ওকে, তালিকা পদ্ধতিতে বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে, কারণ তালিকা পদ্ধতি ছাড়া আপনার সেট এর অঙ্কগুলো কখনোই আপনি সমাধান করতে পারবেন না। এবার আসেন সি, এই যে সি, আমাদের প্রশ্নে ছিল কি, সি ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 ইজ লেস দেন এস, এক্স ইজ লেস দেন 16। এখানে এক্স বিজোড় মৌলিক সংখ্যা, খেয়াল করে দেখেন। তাহলে এইটা আমি একটু আপনাদের দেখাই। এখন মৌলিক সংখ্যা কোনগুলো? তো মৌলিক সংখ্যা মানে যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না। এখন বিষয়টা হচ্ছে যে উপাদানগুলো হতে হবে কার মধ্যে হতে হবে? 2 থেকে 6 এর মধ্যে হতে হবে। খেয়াল করেন, এখন এই 2 থেকে কত 16 এর মধ্যে প্রথমত হতে হবে বিজোড়, এই যে বিজোড়। তাহলে বিজোড় মৌলিক সংখ্যা, কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন দেখেন তো 2 এর পরে 2 থেকে মানে 2 এর পর থেকে 3 হচ্ছে কি? বিজোড় সংখ্যা প্লাস মৌলিক সংখ্যা। দেখেন 3 একে 3, 1 এবং 3 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। তারপরে 4 কি বিজোড় সংখ্যা? না, অবশ্যই না। তাহলে 4 হবে না, 5 হবে, এই যে 5। 5-এর 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। তারপরে চলে যান 7। তারপরে এই যে 9 কিন্তু বিজোড় সংখ্যা। এখন 9 বিজোড় সংখ্যা হলেও 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ দেখেন 9-এর 3টি গুণনীয়ক আছে, যে 1 3 3 9। তার মানে আপনি 9কে আপনি সহজেই 3 দ্বারা ভাগ করতে পারছেন। তার মানে 1 3 9। এখানে 9-এর 3টি গুণনীয়ক রয়েছে, 1 3 9। কিন্তু মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে যে মাত্র 2টি গুণনীয়ক থাকতে হবে, একটা হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে ওই সংখ্যাটি নিজেই। এখন বিষয়টা হচ্ছে যে 9 বিজোড় সংখ্যা বাট মৌলিক সংখ্যা নয়। তারপরে দেখেন এখানে 11 কিন্তু বিজোড় মৌলিক সংখ্যা। তারপরে 13ও বিজোড় মৌলিক সংখ্যা। তারপরে দেখেন 15, এই যে 15 কিন্তু মৌলিক সংখ্যা নয়, বিজোড় সংখ্যা ঠিক আছে, কিন্তু এটা মৌলিক সংখ্যা নয়। কারণ দেখেন 3 5 15 হয়, তার মানে এটার হবে 1 3 5, এটা গুণনীয়ক। তার মানে 15 কখনোই এটা মৌলিক সংখ্যা হতে পারবে না। তারপরে এই যে 17, দেখেন 17, কিন্তু এখানে তো আপনাকে বলেই দিয়েছিল যে এই মৌলিক সংখ্যাটা 2 থেকে 16 এর মধ্যে হতে হবে। তাহলে আপনি যেটা এই যে সি পেলেন, সি এর উপাদানগুলো কি হবে? অবশ্যই সি এর উপাদানগুলো 2 থেকে 16 এর মধ্যে বিজোড় মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে বিজোড় মৌলিক সংখ্যা কে পেলেন? 3 থেকে 13 পর্যন্ত। ওকে, তার মানে আপনার অ্যান্সার হচ্ছে 3 5 7 11 এবং 13। ওকে, আপনি কিন্তু আপনার এই যে প্রশ্নে যে সেট গঠন পদ্ধতি ছিল, আপনি সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি পেয়ে গেছেন। এইবার আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য ক নাম্বারের অ্যান্সার। দেখেন এতগুলো করার পর ক নাম্বারের অ্যান্সার, কখনো এটাকে ডিফাইন করবেন না এইভাবে যে ক নাম্বারে এত সময় নিলে আমরা, ক নাম্বারে যেহেতু 2 মার্কস থাকে, এত সময় তো নেওয়া উচিত নয়। আমি বারবারই বলছি যে আমাদের এই সৃজনশীলগুলো একটা নিয়মের মধ্যে আমরা সাজিয়ে রেখেছি। আপনি এই নিয়মের মধ্যে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, ইনশাআল্লাহ কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এবার আমরা ক নাম্বারের সমাধানটা করব। আপনারা ওগুলো খসড়াতে করে নেবেন। তো ক নাম্বারে দেখেন সমাধানটা হচ্ছে, আপনাকে বলছে এ ইউনিয়ন বি মাইনাস সি। এবার আপনি মানগুলো বসায় দেন। তাহলে এর মান কি পেয়েছিলেন? এর মান পেয়েছিলেন, এই দেখেন এর মানটা কোথায় পেয়েছিলেন? এইখানে, এই যে এইটা 2 3 4। তার মানে আপনি এখানে 2 3 4 বসায় দেন, 2 3 4। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ইউনিয়ন। তারপরে বি এর মান, এখানে বি এর মান যেহেতু দেওয়াই আছিল আপনার প্রশ্নে, সরি যে প্রশ্নটি দেখেন, এই প্রশ্নতে এই যে বি এর মান, এই যে বি সেটের মান আছে এ ই এফ জি। তার মানে আপনি বি সেটের মানটা এখানে বসায় দেন, এ ই এফ জি। ওকে, আমার পরামর্শ হচ্ছে যে দুটি সেটকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ঘেরা থাকবে, আপনি কি করবেন? ওই দুটি সেটের মান বসানোর পর আপনি এদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবেন। মানে প্রথমে আপনাকে এইটুকুর কাজ করতে হবে। তারপরে মাইনাস সি সেটের আপনি মান পেলেন এখানে 3 5, এই যে আমরা যে বিজোড় মৌলিক সংখ্যা পেলাম, এইটা আপনি বসিয়ে দেবেন। তার মানে এখানে 3 5 7 11 13। ওকে, এবার প্রথমে এইটার কাজ করেন। এখন সংযোগ সেট মানে কি? কমন সহকারে সবগুলো উপাদান মিলে যে সেট হয় সেটা হচ্ছে সংযোগ সেট। তাহলে দেখেন তো এখানে এই যে 2 3 4, এখানে এ ই এফ জি, এই দুটোর ভেতরে কি কমন কোনো উপাদান আছে? কমন উপাদান নাই। তার মানে এদেরকে একদম সবগুলো উপাদান নিলেই আপনার কি হয়ে যাবে? সংযোগ সেট হবে। অর্থাৎ 2 3 4 এ ই এফ জি সবগুলো উপাদান নিলেই আমার এটার অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে মাইনাস
এখানে 3, 5, 7, 11 এবং 13। ওকে, এইবার আপনি দেখেন তো এই সেট থেকে এই সেটের উপাদানগুলোকে বাদ দিবেন। এখানে বিয়োগের বিষয়টা খুব গুরুত্বের সাথে নেবেন। এখন দেখেন তো এই সেটের উপাদানের মধ্যে যদি এইগুলো না থাকে তাহলে কি আপনি বাদ দিতে পারবেন? অবশ্যই বাদ দিতে পারবেন না। বিষয়টা একটু বলি, ধরেন এখানে একটা আম আছে, আম মনে করেন এখানে আম আছে 3টি, এখন 3টি আম থেকে আপনি কি 2টি জাম বাদ দিতে পারবেন? সম্ভব হবে? অবশ্যই হবে না। আপনি কি করতে পারবেন? 3টি আম থেকে আপনি 2টি আম বাদ দিতে পারবেন, কিন্তু 2টি জাম বাদ দিতে পারবেন না। এখন বিষয়টা হচ্ছে দেখেন, এখান থেকে অর্থাৎ এই উপাদানগুলো থেকে আপনি কাদেরকে বাদ দিতে পারবেন? এই উপাদানগুলোর মধ্যে তাদেরকে বাদ দিতে পারবেন যে উপাদানগুলোর মিল থাকবে। তার মানে দেখেন এখানে আছে 2, তো এখানে তো 2 নাই, আপনি কি জোর করে বাদ দিতে পারবেন? বাদ দিতে পারবেন না। তার মানে এখানে কি হবে? 2 কিন্তু থেকেই যাবে, 2 থেকে গেল, ভালো কথা। এখানে দেখেন 3, এই যে 3, এই 3 এখানেও আছে। তার মানে আপনি কি করলেন? এই যে উপাদান থেকে প্রথম যে সেট, এটা থেকে 3টাকে আপনি ক্যান্সেল করে দিতে পারলেন। তারপরে দেখেন 4 আছে, 4 কি এখানে আছে? নাই, তাহলে 4 বাদ যাবে না। এক কথায় এই যে বিয়োগের পরে যে সেটের উপাদানগুলো থাকবে, সেই উপাদানগুলো যদি প্রথম সেটের উপাদানগুলোর মধ্যে থাকে তাহলে প্রথম সেটের ওই উপাদানগুলোকে আপনি বাদ দিয়ে দিবেন। তাহলে এখানে দেখেন 3 আছে, 3কে বাদ দিয়ে দিলেন। 5 আছে, নাই। 7, 11, 13 এগুলো কিন্তু কেউ নাই, শুধুমাত্র কে ছিল? 3 ছিল। এই জন্য শুধুমাত্র প্রথম উপাদান থেকে কাকে বাদ দিয়ে দিলেন? শুধুমাত্র এই যে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো তার মধ্যে শুধুমাত্র 3কে বাদ দিলেন। তাহলে কে থাকবে? প্রথম সেটের বাকি সকল উপাদান থাকবে, অর্থাৎ 2, 4, A, E, F, G, এইটি হবে আপনার অ্যান্সার। ওকে, তাহলে আমরা ক নাম্বার খুব সহজে বুঝে গেলাম। অনেক সময় এরকম হতে পারে, দেখেন যে এরকম 2, 4, 6 আছে, এইটা থেকে আপনাকে বাদ দিতে বলছে 9, 7। এখন বিষয়টা হচ্ছে যে এইটা থেকে আপনি কাউকে বাদ দিতে পারবেন কি? 9, 7 বাদ দিতে পারবেন? এখন 2, 4, 7 থেকে আপনি 9, 7 তো বাদই দিতে পারলেন না, কোনো মান আপনার বাদ যাচ্ছে না। তার মানে আপনার বিয়োগফল কোনটা হবে? অবশ্যই প্রথমেরটা হবে, অর্থাৎ 2, 4, 6। আপনি তো কাউকে বাদই দিতে পারেননি। এর ভেতর থেকে আপনার কাজ হবে কি? এটিকে বাদ দেওয়া। তো যেহেতু বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে এই প্রথম টুকুই আপনার অ্যান্সার হিসেবে গণ্য হবে। এই তো। তারপরে যদি এরকম থাকতো যে 2, 4, 6 মাইনাস এখানে 2, 4, 6 আছে, তাহলে দেখেন তো এখানে 2 চলে গেল, 4 আছে, 4 ক্যান্সেল, 6 ক্যান্সেল, তাহলে এখানে কোনো উপাদান থাকবে না, অর্থাৎ প্রথম সেটের কোনো উপাদানই থাকবে না। তার মানে কি? এটা ফাঁকা সেট। তো আমরা ফাঁকা সেটকে ওরি চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, ওরি চিহ্ন সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে, এইভাবে ওরি চিহ্ন আমরা প্রকাশ করতে পারি। তো যাই হোক, আমরা এইভাবে আমাদের ক নাম্বারের অ্যান্সার করব। অনেক সময় নিয়ে ফেললাম ক নাম্বারে। এবার আসেন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এই যে অধ্যায় নাম্বার 1-এর √7 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। এখন মূলদ এবং অমূলদ সংখ্যার মধ্যে আমি ছোট্ট শুধু একটা দেবো, টেক্সট দেবো। সেটা হলো কি, যে শুধুমাত্র দশমিক সংখ্যা বাড়ে। এই যে দশমিক সংখ্যা তো এরকম হতে পারে, তাই না? যে এরকমভাবে আপনার 2, 3, 5, 0 এরকম হতে পারে, আবার 3.592 এরকম হতে পারে, 3.592, 3125 ... এরকম হতে পারে। আবার দেখেন 3.50505050 এভাবে হতে পারে। আবার দেখেন 3.555 ... এভাবে হতে পারে। ঠিক আছে, তাহলে একমাত্র আপনার অমূলদ সংখ্যা হয় দশমিক সংখ্যাগুলোর মধ্যে, বাকি পূর্ণ সংখ্যায় কখনো অমূলদ সংখ্যা হয় না। এখন দশমিক সংখ্যার ভেতরে কয়েক ক্যাটাগরির আপনি দশমিক সংখ্যা দেখলেন। দেখেন এখানে যে দশমিক সংখ্যাটা আছে, এখানে কিন্তু এই যে 2350 এরপরে আর কোনো সংখ্যা নাই। মনে রাখবেন দশমিকের পর এলোমেলো সংখ্যা থাকতে হবে, এবং এই এলোমেলো সংখ্যাগুলোর কোনো অংশই রিপিট হওয়া যাবে না। যদি রিপিট হয় তাহলে সেটা হয়ে যাবে মূলদ সংখ্যা। তার মানে দেখেন এখানে এই যে 5555 এটা রিপিট হচ্ছে, তার মানে এটা কখনো অমূলদ হতে পারবে না, এটা হয়ে যাবে কি? মূলদ সংখ্যা। ওকে, আবার দেখেন এই যে পয়েন্টের পর 505050 এটা এই যে 50টা বারবার রিপিট হচ্ছে, সুতরাং এটাও অমূলদ সংখ্যা নয়, এটা হয়ে যাবে কি সংখ্যা? মূলদ সংখ্যা। এইখানে দেখেন 3.5923125 এইভাবে এলোমেলো সংখ্যা আসছে এবং অসংখ্য সংখ্যা আসছে, এই যে অসংখ্য হতে হবে। তখনই মনে রাখবেন যে সেইটা হবে কি সংখ্যা? এইটা হবে শুধুমাত্র অমূলদ সংখ্যা, বাকি এগুলো সবগুলো মূলদ সংখ্যা। দেখেন এরপরে কিন্তু দশমিকের পরে আর কোনো সংখ্যা নেই, 592 পর্যন্ত আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, মূলদ এবং অমূলদ। তো আপনাদের বলছে যে √7 হচ্ছে একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করো। তো আমরা একটু অঙ্কটা করব যে √7 কিভাবে একটি অমূলদ সংখ্যা হয়। তো আমাদের এই জন্য আমরা প্রথমে কি করব, একটু ব্যাখ্যা করব
যে √7 কিভাবে অমূলদ সংখ্যা হয়। তো √7 আর মূলদ সংখ্যার মানে ইয়েটা কি, শর্তটা কি? তো মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারবেন আপনি, ঠিক আছে? তাহলে মূলদের বৈশিষ্ট্যটুকু দেখেন। মূলদ সংখ্যা কি করতে হবে? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, 1। 2 হচ্ছে যেখানে p ও q এই দুটি হতে হবে স্বাভাবিক সংখ্যা। এই দুইটি কি সংখ্যা হবে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সম্পর্কে বললাম, ওই যে n স্বাভাবিক সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যা হতে হবে, এটা একটা শর্ত। এবং এই যে এই দুটি p এবং q, এই দুটি পরস্পরের সহমৌলিক হতে হবে, সহমৌলিক হতে হবে। এই 3টি শর্ত আপনাকে আগে আয়ত্ত করতে হবে, সহমৌলিক হতে হবে। এখন বিষয়টা হচ্ছে আপনি p/q বুঝছেন, যাদেরকে p/q আকারে প্রকাশ করা যাবে, ভালো কথা। p ও q স্বাভাবিক সংখ্যা, এই যে সহমৌলিক সংখ্যাটা কি জিনিস? এখন সহমৌলিক সংখ্যা হচ্ছে এইটা, দেখেন যে 2/3 আছে। এখন 2 এবং 3 এই দুইটি সহমৌলিক কিনা, 2 এবং 3 এই দুটি সহমৌলিক কিনা এটা বুঝবেন কিভাবে? খেয়াল করবেন, 2 এর গুণনীয়ক বের করবেন। প্রথমে কাজ হবে আপনার 2 এর গুণনীয়ক বের করা। তো 2 এর গুণনীয়ক 1 আর 2। আবার 3 এর গুণনীয়ক বের করবেন। তাহলে 3 এর গুণনীয়ক হচ্ছে 1, 3। মনে রাখবেন, যে দুটি সংখ্যার এই যে গুণনীয়কের মধ্যে শুধুমাত্র 1 বাদে অন্য কোনো গুণনীয়কের মিল থাকে না, তাদেরকে পরস্পরের সহমৌলিক বলা হয়। সেই ক্ষেত্রে 2 এবং 3 কে, এই দুইটিকে আপনি কি বলতে পারবেন? সহমৌলিক বলতে পারবেন, এইটা সহমৌলিক বলতে পারবেন। এখন যদি আপনি 2 এবং 4 এর মধ্যে সেটা চিন্তা করেন, তাহলে 2 দেখেন এখানে কিন্তু 1, 2, বাট 4 এর গুণনীয়ক দেখেন 1, 2, 4 আছে। খেয়াল করে দেখেন। এখন 2 এর গুণনীয়কের সাথে আপনি 4 এর গুণনীয়কের কম্পেয়ার করেন, তুলনা করে দেখেন। এখানে 1 আছে, এখানেও 1 আছে, ভালো কথা। এখানে আরেকটি গুণনীয়ক আছে 2, আর এখানেও কিন্তু আরেকটি গুণনীয়ক 2 আছে। কিন্তু সহমৌলিকের শর্ত কি ছিল? সহমৌলিকের শর্ত হচ্ছে যে দুটি সংখ্যার গুণনীয়কের মধ্যে শুধু এক নামে যে গুণনীয়কটা আছে শুধু সেটা মিলবে, বাকিগুলো কারো বা কোনো গুণনীয়কের সাথে মিল হবে না। তো দেখেন তো, এই 2 গুণনীয়কটি এই 2 গুণনীয়কের সাথে মিলে গেছে। তার মানে 2 এবং 4 সহমৌলিক নয়, সহমৌলিক নয়। তাহলে এই অমূলদ সংখ্যা নিয়মটি ভালোভাবে আয়ত্ত করতে গেলে আপনাকে প্রথমে এই শর্ত 3টি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো আমরা একটু অঙ্কটা সমাধান করি। তো প্রথমে আপনারা লিখবেন আমরা জানি দিয়ে অঙ্কটি করবেন। তাহলে আপনার অঙ্কে কি ছিল? প্রশ্নে ছিল হচ্ছে √7 একটি অমূলদ সংখ্যা। √7 একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে আমরা জানি লিখে আপনি যে কাজটা করবেন, এই যে √7, তার মানে এখানে 7কে আপনি মিডিলে দিবেন, 7। এখন 7 এর চাইতে ছোট যেটা, 7 এর চাইতে ছোট আর 7 এর চাইতে বড়, আপনি পূর্ণবর্গ সংখ্যা আপনি খুঁজে বের করবেন। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? দেখেন, আপনি এমন একটি সংখ্যা নেন, দেখেন 2, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করেন, কত হবে? 4 হবে। আচ্ছা, 3 কে 3 দিয়ে গুণ করেন তো কত হবে? 3 3 কে 9। তাহলে এইগুলো হচ্ছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। যে 4 এবং 9 এটা হলো পূর্ণবর্গ সংখ্যা। তো 7 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কি আছে? দেখেন 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয়। তাহলে 7 এর আগে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি? 4। আবার 7 এর ইনস্ট্যান্ট পরে, মানে 7 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি হচ্ছে? 9। তার মানে এখানে 9 দিয়ে দেন। ওকে, তাহলে প্রথমত এই আমরা জানি লিখে আপনি 4, তারপরে <7 <9 এই কাজটি করবেন। তারপরে আপনি অতএব দিবেন, যেহেতু আপনাকে √7 বলেছে, তাহলে সবাইকে আপনি রুট দিয়ে দেন। এই যে এখানে 4 কে রুট দেন, 7 কেও রুট দিবেন, আপনি 9 কেও রুট দিয়ে ফেলেন। এখন আপনি তো জানেন যে এইখানে যদি আপনি হুইচ ইমপ্লাইজ দ্যাট দিবেন, যেহেতু এখানে যে এগুলো হচ্ছে কি অসমতা, হ্যাঁ, অসমতার ক্ষেত্রে অবশ্যই হুইচ ইমপ্লাইজ দ্যাট অথবা বা লিখে শুরু করতে পারেন। তো 4 এর মাথার উপর যদি রুট হয় তাহলে এখানে 2 হবে, আর এইটাকে রেখে দেন, এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তারপরে এখানে হবে কত? 3 হবে। হ্যাঁ, 9 কে যদি আপনি রুট করেন তাহলে 3 হবে। ওকে, তার মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সুতরাং এখানে যা দেখতে পারবেন তাই লিখবেন। সুতরাং এখানে √7 এর মানটি, এই যে √7 এর মান 2 অপেক্ষা বড়, 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট, 3 অপেক্ষা ছোট। ওকে, এখন বিষয়টা হচ্ছে √7 এর মানটি যেহেতু 2 এর চাইতে বড় এবং 3 এর চাইতে ছোট, তাহলে 2 এবং 3 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো অবশ্যই দশমিক সংখ্যা। তাহলে এই √5টি অন্তত পূর্ণ সংখ্যা তো হতে পারবে না, তাই না? তাহলে অবশ্যই এই √5টি, অতএব এই √7টি, এই √7, এখানে √5 বললে আপনি ঠিক একইভাবে করতেন, √3 বললে একইভাবে,
ওকে, তাহলে √7 এটি মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা হতে পারবে। ওকে, তাহলে এখানে বললেন যে √7 এর মান 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট। অতএব √7 এইটা প্রথমত পূর্ণ সংখ্যা নয়, √7 পূর্ণ সংখ্যা নয়। তাহলে পূর্ণ সংখ্যা নয়, তাহলে কি হবে? তাহলে এই √7 মূলদ অথবা অমূলদ সংখ্যা হবে, হতে পারে এখানে মূলদ সংখ্যা হতে পারে, আবার অথবা অমূলদ সংখ্যা হবে। যেহেতু এটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে অবশ্যই √7টা কি হবে? হয় মূলদ সংখ্যা হবে, না হলে অমূলদ সংখ্যা হবে। এখন আপনাদের মূলদ অমূলদ সম্পর্কে একটু আগেই ধারণা দিলাম। এবার আপনি কি করবেন? এবার আপনি মূলদ সংখ্যা ধরে ক্যালকুলেশন করবেন। যদি মূলদ সংখ্যা না হয়, তার মানে বুঝে নেবেন যে √7 হচ্ছে একটি অমূলদ সংখ্যা। এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই যে √7, এই √7কে মূলদ সংখ্যা তখনই ধরতে পারবেন যখন এই যে প্রথম যে শর্তটা দিলাম, যে মূলদ সংখ্যার শর্তই হচ্ছে কি p/q আকারে প্রকাশিত হতে হবে, যেখানে p ও q উভয় স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং এরা কি হতে হবে? সহমৌলিক হতে হবে। তাহলে সহমৌলিকে অবশ্যই এক গুণনীয়ক থাকতে হবে দুইটার ক্ষেত্রে। তাহলে আপনি কি করবেন? এখানে √7কে যেহেতু ধরছেন যে √7 হচ্ছে একটি মূলদ সংখ্যা, অর্থাৎ আপনি এখানে প্রথমে ধরে নিলেন যে যদি, এখানে ধরির আগে যদি লিখবেন, যদি √7 মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যা হয়, তবে ধরি √7 = p/q। আপনি এখানে থার্ড ব্র্যাকেট রেখে দিবেন, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ শর্তটা লিখে দিবেন স্বাভাবিক সংখ্যা, তারপরে ও পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক, এবং সহমৌলিক যেহেতু, তাহলে q এর মানটি অবশ্যই কি হতে হবে? অন্তত একের চাইতে বড় হতে হবে। ওকে, এখন দেখেন, কারণ এখানে সহমৌলিক, মৌলিক সংখ্যা তো এক কখনোই হতে পারে না, তাই না? তাহলে সহমৌলিক সংখ্যা কি এক হতে পারবে? কখনোই হতে পারবে না। মৌলিক সংখ্যা, সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, তাহলে এক কখনো মৌলিক সংখ্যা নয়, কারণ মৌলিক সংখ্যার শর্তই হচ্ছে যে সংখ্যাটির এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো একের তো একটাই গুণনীয়ক, দুইটা গুণনীয়ক নেই। যাই হোক, আপনি এইটুকু লেখার পর আপনার বাকিটুকু হচ্ছে ক্যালকুলেশন। আপনি কি করবেন? বর্গ করে ফেলেন। তাহলে √7 এইদিকে 2 দেন, মানে বর্গ করেন, এখানে p/q বর্গ করলে p², আর এখানে q² হবে। তাহলে এখানে √7 এর মাথার উপর 2 আছে, তার মানে কি হবে? শুধু 7 হবে, আর এখানে দিবেন p²/q²। এবার আপনি কি করবেন? উভয় পক্ষে q দ্বারা গুণ করবেন, তার মানে 7কে আপনি কি দ্বারা গুণ করছেন? q। এখানে p²/q² কেও আপনি কি দ্বারা গুণ করবেন? q দ্বারা গুণ করবেন। এখানে লিখে দিবেন উভয় পক্ষে q দ্বারা গুণ করে পাই, সবার ক্ষেত্রে একই জিনিস, গুণ করে। ওকে, এবার q দ্বারা যখন গুণ করবেন, তখন এখানে 7q = এই q, আর এখানে দুইটি q আছে, তার মধ্যে একটা q চলে গেল, তাহলে উপরে থাকলো p², আর নিচে শুধু থাকলো q, এটা থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গাতে আপনি যে কি পেলেন, এখানে 7q = p²/q। এখন এই সমীকরণে আপনি একটা বিষয় স্পষ্ট করেন, যে এখানে 7q = p²/q। এখানে আপনাকে একটা লাইন লিখতে হয় যে স্পষ্টত 7qটা পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q এটি পূর্ণ সংখ্যা নয়। এখন কেন পূর্ণ সংখ্যা নয়? তাহলে আপনি কিন্তু আমার এই কথাটুকুই লিখবেন যে স্পষ্টত 7q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। আপনি লিখেন স্পষ্টত, মানে আপনি এটা স্পষ্ট করছেন কেন নয়, আপনাকে আমি ব্যাখ্যা দিচ্ছি। এখানে 7q একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা, কিন্তু এই p²/q পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। কেন নয়? আরেকটা বিষয় হচ্ছে, কারণ এখানে দেখেন p এবং q উভয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং উভয় হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা, যেখানে q > 1। আমার যে শর্তটি ছিল মূলদ সংখ্যার, সেইটা। এখন বলবেন যে স্যার p এবং q স্বাভাবিক সংখ্যা হইলে কি হতো? আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যদি
2 এবং 3 এই দুইটি যে আমি সহমৌলিক সংখ্যা ধরেছিলাম, এই যে প্রথম যখন ব্যাখ্যা করি তখন বললাম যে 2 এবং 3 হচ্ছে সহমৌলিক সংখ্যা, এবং দেখেন 2 এবং 3 এই দুটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন খেয়াল করেন তো, আপনি কি বলছেন যে স্যার 7q এইটি হলো পূর্ণ সংখ্যা। তো আপনি এখানে এই p মানে ধরে নেন যে p মানে 3 আর q মানে ধরে নেন যে 2। ভালো কথা। এখানে 7q দেখেন তো, 7 এর সাথে q এর মান 2 গুণ করেন, 7 দুগুণা কত হবে? 14 হবে। কিন্তু এইটা তো পূর্ণ সংখ্যা হলো, ভালো কথা। কিন্তু আপনার কি ছিল এখানে? এই যে p² q ছিল, তাই না? তো আপনি এখানে মানটি বসান তো, p², তার মানে এখানে এই যে p² মানে হচ্ছে 3 এর মাথার উপর স্কোয়ার মানে 9/q মানে 2, এই যে 9/2। এবার 9/2 আপনি ভাগ করেন তো, আপনি ভাগ করে দেখেন যে কত আসে। আমরা একটু ক্যালকুলেটর ভাগ করি, ভাগ করে দেখি যে আসলে 9/2 সমান কত আসে। তো দেখেন এই যে সরি একটু ওয়েট করেন, দেখেন আমি এখানে ক্যালকুলেটরে একটু দেখাই। 9 তারপরে ভাগ দেন, তারপরে আপনি দেন 2। এখানে দেখেন তো 4.5 আসছে। তো এখানে 4.5 এটা কি পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা বলেন? অবশ্যই 4.5টা হচ্ছে কি সংখ্যা? দশমিক সংখ্যা। তো আপনি এখানে তো লিখেছিলেন যে স্পষ্টত, এই যে স্পষ্টত 7q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। এবং কারণ হিসেবে আপনি বলে দিয়েছিলেন যে p ও q স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক সংখ্যা। তার মানে আপনার 7q এবং p²/q এটা কখনো সমান হতে পারবে না। এটা তো স্পষ্টত, কারণ আপনি তো দেখলেনই যে 7q এর মান আসছে কত, এখানে এই যে 14 আসছে, আর p²/q এর মানটি হচ্ছে কত? 4.5 আসছে। সুতরাং এই দুটি কখনো সমান হতে পারবে না। তাহলে যেহেতু এই দুটি সমান হতে পারবে না, আপনাকে এইটুকুও মানে এটা অঙ্কের অংশ হিসেবে আপনাকে লিখতে হবে যে সুতরাং 7q ও p²/q সমান হতে পারে না, সমান হতে পারে না। অঙ্কের অংশ হিসেবে অবশ্যই এটা লিখবেন, মানে যে কথাগুলো বলছি। অর্থাৎ আপনি এটাকে ওই যে সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারেন যে 7q ইজ নট অর ইকুয়াল p²/q, এটা লিখতে পারেন। তাহলে এই যে √7 এর মান, অতএব এই যে এখানে √7 এই মানটি, এর মান p/q আকারের কোনো সংখ্যাই হতে পারবে না, আকারের কোনো সংখ্যাই হতে পারবে না, আকারের কোনো সংখ্যাই হতে পারবে না। পারে না। তাহলে √7 এর মানটা p/q আকারের কোনো সংখ্যা না। তার মানে কি? মূল সংখ্যা হতে গেলে p/q আকারের কোনো সংখ্যা হতে হবে, তাহলে মূল সংখ্যা হবে। অতএব আপনি কি বলতে পারবেন? অতএব √7 একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। √7 একটি অমূলদ সংখ্যা। এই তো, তার মানে আপনাকে এইখান থেকে যে আমরা জানি থেকে লিখতে হবে, আমরা জানি থেকে শুরু করে একদম যেটুকু বললাম সবটুকু লিখতে হবে, এবং লাস্টে এই পর্যন্ত এই যে √7 একটি অমূলদ সংখ্যা। এখানে √7 এর জায়গায় যদি √5 থাকতো বা √3 থাকতো, ঠিক একইভাবে আপনি ক্যালকুলেশনগুলো করতেন। তো আশা করি আপনি খ নাম্বার বুঝতে পেরেছেন। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ একটাই যে আমরা আমাদের অ্যাকচুয়ালি ওই সৃজনশীলগুলো ভালোভাবে যাতে আমরা সমাধান করতে পারি, এই উদ্দেশ্যেই কিন্তু এই অঙ্কগুলো একটু ভেঙে ভেঙে করে দেওয়া হচ্ছে। এবার আমরা গ নাম্বারে চলে যাই। আমাদের গ নাম্বারে কি বলছে তো দেখেন তো, এখানে গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে p(a) নির্ণয় করো। এখানে p(a) নির্ণয় করতে বলছে। আরেকটি বিষয় হচ্ছে যে এর উপাদান সংখ্যা n হলে p(a) এর উপাদান সংখ্যা 2n হবে। এর সত্যতা যাচাই করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটি করার সময় আপনাকে তো বের করে নিয়েছেন, ওই যে তালিকা পদ্ধতিতে যখন প্রকাশ করবেন তখন অনেক আপনার সুবিধা হয়ে যাবে আর কি। এখন বিষয়টা হচ্ছে p(a) নির্ণয় করা। এখন p(a) সম্পর্কে আপনি কি জানেন? p(a) তা আপনার আছে কি? আছে হচ্ছে a এর মান। a মানে কি আছে? a এর মান আছে 2, 3, 4, যেটা আপনি ক নাম্বারে অ্যান্সার করেছিলেন। হ্যাঁ, অনেক সময় ধরে আমরা এটাকে সমাধান করেছিলাম ক নাম্বারে। এখন বলছে যে p(a), এখন p(a) মানে হচ্ছে এটা হচ্ছে a সেটের শক্তি সেট, a সেটের পাওয়ার সেট মানে শক্তি সেট, a সেটের শক্তি সেট, a সেটের শক্তি সেট। এখন p(a) নির্ণয় করতে গেলে আপনাকে কি করতে হবে? p(a) নির্ণয় করতে গেলে আপনাকে শক্তি সেট বের করতে হবে।
এখন শক্তি সেট বের করার একটা উপায় হচ্ছে প্রথমে এ সেটের উপসেট বের করতে হবে আপনাকে। আর কি বের করতে হবে? উপসেট বের করতে হবে, তারপরে আপনি এ সেটের শক্তি সেট বের করতে পারবেন। তাহলে মনে রাখবেন শক্তি সেট তখনই বের করতে পারবেন যখন এই সেটটির উপসেট বের করতে পারবেন। তাহলে এটা এর উপসেট আপনি আগে বের করেন। তো উপসেট যদি বের করেন তাহলে এর উপসেট কি হবে? এর উপসেট হচ্ছে আপনার প্রথমে একটি একটি করে নেন, তার মানে 2, শুধুমাত্র 2 নিয়ে একটি উপসেট, তারপরে 3 নেন, এটা একটা উপসেট, তারপরে নেন 4, এটা একটা উপসেট, তারপরে আপনি 2, 3 নেন, তারপরে 2, 4 নেন, তারপরে 3, 4 নেন, তারপরে 3টি উপাদান নিয়েই মানে সবগুলো উপাদান নিয়েও কিন্তু একটি উপসেট হয়, তারপরে আপনি নেবেন ফাঁকা সেট। ব্যাস। আপনার কিন্তু প্রথমেই খেয়াল রাখতে হবে পি অফ এ নির্ণয় করতে গেলে আপনাকে কি করতে হবে? এ সেটের উপসেট নির্ণয় করতে হবে। তাহলে এ সেটের উপসেট আমরা নির্ণয় করে নিলাম, এই যে উপসেট নির্ণয় করে নিয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে এ সেটের যে উপসেটগুলো পেলাম আপনি কি করবেন? এই উপসেটগুলোকে যদি সেকেন্ড ব্র্যাকেট দেখে নেন, অর্থাৎ পি অফ এ নির্ণয় করতে গেলে আগে আপনাকে কি করতে হবে? উপসেটগুলো লিখতে হবে। ব্যাস, উপসেটগুলো আমরা লিখে ফেলি। তো আবার এখানে উপসেটগুলো লিখলাম, কমা দিয়ে লিখবেন। এখানে 2, 4 আবার কমা দিবেন, তারপরে 3, 4 কমা দিবেন, 2, 3, 4 কমা ফাঁকা সেট। এইগুলোকে আবার আপনি সেকেন্ড ব্র্যাকেট দেখিবেন। ব্যাস। তার মানে উপসেটগুলোকে যখন আপনি সেট হিসেবে প্রকাশ করবেন তখন আপনি এই সেটটির কি পেয়ে যাবেন? শক্তি সেট পেয়ে যাবেন। ওকে, এখন আপনাকে বলছে কি যে পি অফ এ নির্ণয় করো। তার মানে আপনি কি করলেন? এখানে এ এর উপসেট বের করবেন, বের করার পর আপনি সরাসরি অতএব পি অফ এ ইকুয়াল টু এটা পেয়ে গেলেন। এখন বলছে এর উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে। প্রশ্নটা ভালো করে পড়েন। বলছে কি যে এর উপাদান সংখ্যা n হলে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে। এটা সত্যতা যাচাই করেন। এখন দেখেন তো যে এর উপাদান সংখ্যা কতটি ছিল? দেখেন এর উপাদান সংখ্যা ছিল 3টি। এখন আপনি যেটা করবেন যে এখানে আপনার যেহেতু প্রশ্ন বলছে যে এর উপাদান সংখ্যা হবে কত? n, অথচ আপনি এখানে এর উপাদান কতটি পেয়েছেন? 2, 3, 4 3টি পেয়েছেন। তাহলে আপনার কাজ হবে এখানে এ সেটের উপাদান এইভাবে লিখবেন, এ সেটের উপাদান সংখ্যা যতটি আছে ততটি লিখবেন। এ সেটের উপাদান সংখ্যা কতটি? 3টি। ওকে, এই 3কে আপনি কি ধরবেন? n ধরবেন। এই যে n, তাহলে n এটাকে আপনি কি করলেন? ধরে নিলেন, ধরি। ভালো কথা। এখন বিষয়টা হচ্ছে আবার আপনি যে পি অফ এ নির্ণয় করলেন, এই যে পি অফ এ, তাই না? এটা বলছে না যে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হতে হবে। এই যে আপনার প্রশ্নে এই যে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হতে হবে। এখন আপনি আবার করেন তো, এখানে আবার পি অফ এ এর উপাদান সংখ্যা কত পেয়েছেন দেখেন তো। তাহলে পি অফ এ এর উপাদান সংখ্যা দেখেন তো, এখানে পি অফ এ এটার উপাদান সংখ্যা দেখেন। এটা তো সেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে না, এই যে বড় বড় দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখেছি। এটার উপাদান মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা এইভাবে দেখেন তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এর উপাদান সংখ্যা কতটি আছে? 8টি আছে, তাই না? তাহলে এখানে দেন উপাদান সংখ্যা হচ্ছে কত? 8। এখন খেয়াল করে দেখেন 8কে আমরা কি লিখতে পারি? আপনার প্রশ্নটা এখানে পাশে রাখবেন। এখানে 2 এর মাথার উপর কিউব দেন, তার মানে 8কে আমরা এটা লিখতে পারি। একটু খেয়াল করে দেখেন, ওপরেই দেখেন যে n এর মানটি আপনি কত ধরেছেন? 3 ধরেছেন। তার মানে 2 এর মাথার উপর এখানে যে 3 আছে, এখানে 2 এর মাথার উপর আপনি 3 জায়গায় কি দিয়ে দিবেন? n দিয়ে দেন। ওকে, তাহলে দেখেন তো পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে। এই কথাটি আপনার প্রমাণিত হয়ে গেল না? অতএব আপনি কি লিখতে পারবেন? অতএব লিখবেন যে এ সেটের বা এ এর উপাদান সংখ্যা n হলে, সরাসরি লিখে দেবেন, এই কথাটুকু লিখে দেবেন সরাসরি। এটুকু আমি আর লিখছি না, আপনি এখান থেকে শুরু করবেন যে এ এর উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে দিয়ে সত্যতা যাচাই করা হলো। ব্যাস, এই ধরনের অঙ্ক আশা করি আসবে। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন আর বেশি বেশি পড়াশোনা করেন। মেনলি অনেক বড় ভিডিও হচ্ছে, আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করছি। আমাদের টার্গেটই হচ্ছে 3টি সৃজনশীল, কিন্তু আসলে 3টি সৃজনশীল নয়। আমরা চেষ্টা করব ইম্পর্টেন্ট যে নিয়মগুলো, সেই নিয়মগুলো যেন এই 3টি সৃজনশীলের মধ্যে থাকে। তো ভালোভাবে পড়াশোনা করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।